নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে দেখবেন রান্নাবান্না করতে করতে অনেক সময় কড়ার ছ্যাঁকা লাগে অথবা প্রেশার কুকারে ছ্যাঁকা লাগে, এরকম হাতের একটা অংশে কিন্তু পুড়ে যায়, কালো মতো একটা দাগ হতে শুরু করে, আর এখানে কিন্তু একটু পরেই ফুলে উঠবে। তো সেই পোড়া যে জায়গাটায় ফুলে ওঠার আগেই আমরা যদি ছোট ছোট 4-5টা টিপস শেয়ার করতে পারি, যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে, তাহলে কেমন হয়। তো আমি এখানে বরফ নিয়ে নিয়েছি। বরফ যদি সেই পোড়া জায়গাটায় সঙ্গে সঙ্গে জায়গাটা ঘষে দেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট ওইখানটায় কিন্তু রিলিফ পাবেন। মানে ওইখানে যে জ্বালা ব্যথা, সেই জ্বালা ব্যথাটা করবে না। হাতের ওই জায়গাটা যে ফুলে উঠতো, পুড়ে গেলেই কিন্তু ফুলে ওঠে, তো সেই ফোড়া ওঠা জায়গাটাও কিন্তু আর ফুলবে না। তো বন্ধুরা, এইভাবে একটু বরফ দিয়ে দেবেন, দিলেই আপনাদের যে জ্বালা যন্ত্রণা হাতের পুড়ে গেলে যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু কিছুই হবে না। তো আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে নিয়ে নিয়েছি আলু। তো আলুর একটা অংশ আমি কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে আমি আলুর কি করব, এই যে কাটা যে ছোট অংশটা, এর মধ্যে কিন্তু কাটা চামচ অথবা চাকু দিয়ে এইভাবে খুঁচিয়ে নিতে হবে। তাহলে এর মধ্যে থেকে আলুর রসটা কিন্তু বেরিয়ে আসবে। দেখবেন হাতের যে জায়গাটায় পুড়ে গেছে, ঠিক সেই জায়গাটায় এই যে আলুর অংশটা দিয়ে যেটাকে আমরা খুঁচিয়ে নিচ্ছি, রস বের করে নিচ্ছি, সেই জায়গাটায় কিন্তু বেশ ভালো করে এই জায়গাটা ঘষে নিতে হবে। আলুর রসটা সঙ্গে সঙ্গে সেই পোড়া জায়গাটায় যদি আমরা লাগাতে পারি, তাহলে সেই জায়গাটায় সঙ্গে সঙ্গে যে পুড়ে গেলে যে একটা অসহ্য জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা করবে না, এখানে ফুলেও উঠবে না। তো বন্ধুরা, আমি কিন্তু 5টা ট্রিক আজ শেয়ার করব। তো যার কাছে যেটা ইউজফুল মনে হবে সে সেইটা কিন্তু ট্রাই করবেন যখনই তাদের হাত পা পুড়ে যাবে। তো এইভাবে কিছুই না, যখন একটু রসটা কমে আসবে আবার একটু খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে সেই জায়গাটা লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু আপনাদের সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। তো এটা তো গেল 2 নম্বর টিপস, মানে পুড়ে যাওয়ার যে 2টো টিপস শেয়ার করলাম। এবার 3 নম্বর টিপস, যেখানে পুড়ে যায় অনেক সময় দেখবেন আমাদের দাদু ঠাকুমারা না, মা ঠাকুমারা যারা ছিল আগের, অনেক আগের দিনের দিদা ঠাকুমাইরা না, যখনই পুড়ে যেত সেই পোড়া জায়গাটা নারকেল তেল দিতে বলতো। কেন? নারকেল তেল দিলে সেই ইনস্ট্যান্ট সেই জায়গায় আমরা রিলিফ পাই, জ্বালা যন্ত্রণা থেকে রিলিফ পাই, ফুলেও ওঠে না। তার জন্য ঠাকুমা দিদারা ওরা কিন্তু সবসময় প্রেফার করতো নারকেল তেলটাই। নারকেল তেল দিয়ে এইভাবে 1-2 ঘন্টা আমরা এইভাবেই ছেড়ে দেবো, তারপর এটাকে প্লেন জলে ধুয়ে ফেলবো। তাহলে দেখবেন সেই ফোলাটা আর ফুলেও উঠবে না, আর জ্বালা যন্ত্রণাও কমে যাবে। আমি আরও একটা টিপস শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন, যারা বুঝতে পারছেন তারা তো বুঝে নিচ্ছেন এটা পুঁই শাকের পাতা। তো যারা বুঝতে পারছেন না তাদের বলি, এটা কিন্তু পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতা আমরা এরকম 2-3টে পাতা নিয়ে একটু ধুয়ে নেব, কারণ পাতার মধ্যে প্রচুর পোকামাকড় থাকে, মাকড়সার জাল থাকে। এবার পাতাগুলোকে ধুয়ে একটা ছোট হামানদিস্তা হোক আর যে কোনো পাত্রে আপনারা পাতাগুলোকে বাটতে পারেন, থেতো করতে পারেন, সেখানেই কিন্তু থেতো করে নিতে হবে। এই পাতাটাকে মোট কথা আমার একদম মিহি করে বেটে নেব। এইভাবে আমরা বেটে নেওয়ার পর কি হবে, এই পাতার থেকে একটা রস বেরোবে। রস বেরোলে যখনই দেখবেন হাতে পায়ে কোথাও পুড়ে গেছে, সেই পোড়া জায়গায় হাতের কাছে যদি মানে এইভাবে পুঁই শাক থাকে, তো সেই পুঁই শাকের পাতা একটু বেটে সঙ্গে সঙ্গে সেই পোড়া জায়গায় একটু জাপ দিয়ে দেবেন। মানে পোড়া জায়গায় এই পাতাটাকে লাগিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা মতন রাখলেই দেখবেন হাতের সেই জ্বালা যন্ত্রণা সব কমে গেছে, ওইখানটায় ফুলে উঠবে না, কোনো নেক্সট টাইমে ওখানে কোনো দাগও হবে না, এই পুঁই শাকের পাতাটা যদি বেটে দিতে পারেন। তো বন্ধুরা, খুবই কাজের কিন্তু আজ কিছুটা ট্রিক শেয়ার করছি। আপনাদের কাছে যেটা মনে হবে সহজ, সেইটাই কিন্তু আপনারা ইউজ করবেন এবং পরিবারের সবার সঙ্গেও কিন্তু শেয়ার করবেন। আরও একটা ট্রিক নিয়ে এসছি, এখানে আছে কোলগেট। তো দেখবেন অনেক সময় পুড়ে গেলে আমরা দৌড়ে গিয়ে সবার আগে যে কোলগেটটাই কিন্তু হাতের ওখানে দিয়ে দিই, মানে হাতে পায়ে যেখানেই পুড়ে যায়। তো কোলগেটও কিন্তু অনেকটা উপকারী পোড়ার জন্য। যেখানেই পুড়বে সেই জায়গাটায় কিন্তু প্রথমেই আমাদের যেটা করতে হবে, কোলগেট দিয়ে নিতে হবে। কোলগেটটা দিলেই সঙ্গে সঙ্গে, কোলগেট যেহেতু ঠান্ডা, সেই জায়গাটায় লাগার সঙ্গে সঙ্গে পোড়া জায়গায় প্রচুর যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটার সঙ্গে সঙ্গে রিলিফ পাবো, ফুলে উঠবে না। প্রত্যেকটা ট্রিকই কিন্তু জ্বালা কমে যাবে, ফুলেও উঠবে না। তো আপনারা আপনাদের সুবিধা মতন ইউজ করে নেবেন, তাহলে দেখবেন আপনারা অনেকটা সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট ছোট ট্রিকগুলো আপনাদের অনেকটা কাজে আসবে।
অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ট্রিকগুলো আপনাদের কেমন লাগছে। তো চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে অথবা ছোটদের চোখেও না এখন চশমা উঠে গেছে, মানে চশমা সবাই পরে। এবার এই ধরনের যে পাওয়ারের চশমাগুলো আমরা যখনই চোখে পরি, রান্নাবান্না করি, বাইরে কোথাও যাচ্ছি, রান্নাবান্না করতে গেলে তেলচিট প্রচুর পড়ে, ধুলো ময়লা পড়ে। তো সেই তেলচিট পড়লে কিন্তু যতই মুছি না কেন সেটা পরিষ্কার হয় না, ভালো চোখে দেখা যায় না। তখন আমরা ভাবি চশমাটাই চেঞ্জ করতে হবে, ফালতু টাকা খরচা করতে হবে। তাই ফালতু টাকা খরচা না করে আমরা যদি এরকম একটু বডি স্প্রের সাহায্যে চশমাটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কেমন হয়। চশমার এই কাঁচ পরিষ্কার করার নানান ধরনের বাজারে লিকুইড পাওয়া যায়। তো সেই সমস্ত লিকুইডের পিছনে টাকা খরচা না করে, আর সেই লিকুইডটা যদি না থাকে সেই মুহূর্তেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। একটু এরকম বডি স্প্রে দিয়ে একটা নরম কাপড়ের সাহায্যে এইভাবে মুছে নেবেন, তাহলে দেখবেন এই চশমার কাঁচ একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে, কোনো দাগ ছোপ কিছু নেই, কোনো স্ক্র্যাচ নেই। আপনাদের মনেই হবে না চশমাটা সেই পুরানো চশমা, আবারও ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি চশমা পরিষ্কার করার এই ছোট্ট ট্রিকটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি যে শুধু চশমাটাই পরিষ্কার করে দেখাবো তেমনটি কিন্তু নয়, আমি আরও একটা কাজ পরিষ্কার করে দেখাবো কিভাবে সেই কাজটাকে পরিষ্কার করা যায়। দেখবেন আমরা যখন রান্না করি, রান্নাবান্না করতে করতে ফোন দেখে নানান রেসিপি ট্রাই করি, ফোনটা রান্নাঘরে থাকতে থাকতে না প্রচুর তেলচিট পড়ে যায়, নোংরা দাগছোপ পড়ে যায়। কেন? কারণ রান্নাঘরে প্রচুর তেল, মানে তেল ওড়ে না, তো সেই তেলটা কিন্তু এই কাচের পরে গিয়ে পড়তে থাকে, তখন এই ফোনের যে কাজটা ভালো দেখা যায় না, সমস্যা হয়। তো তখনও আমরা যদি এই ধরনের যে বডি স্প্রে হোক, পারফিউম হোক, যে কোনো জিনিস আমরা স্প্রে করে নিতে পারি, কারণ কাঁচ পরিষ্কার করার নানান ধরনের লিকুইড বাজারে এসে গেছে, আমরা সবাই জানি। সেটা যদি না থাকে সেই মুহূর্তে একটু বডি স্প্রে দিয়েই কিন্তু আপনারা আপনাদের কাজটা পরিষ্কার করে নিতে পারেন। ফোনের কাজ হোক, আর সানগ্লাসের কাজ হোক, আর যে কোনো জিনিসের কাজই এইভাবে। আমি প্রথমে যেটা করছি, ক্যামেরাটাকে বুড়ো আঙুল দিয়ে একটু চেপে নিয়েছি। ক্যামেরায় এই বডি স্প্রে গেলে সমস্যা হতে পারে, তার জন্য ক্যামেরাটা আমি চেপে নিয়েছি। চেপে এইবার একটা নরম কাপড় দিয়ে আমরা এই গ্লাসটাকে এইভাবে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন কাজটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। আর কিন্তু এই কাজটা চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা হবে এসবও আর চিন্তা করতে হবে না। মাঝে মধ্যেই একবার করে, সামান্য একবার বডি স্প্রে করেই এইভাবে ঘষে নিলে, মুছে নিলে দেখবেন কাজটা পরিষ্কার চকচক হয়ে গেছে। আমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না ফোনটা ইউজ করতে। বাড়িতে দেখবেন ছোট বাচ্চা থাকলে তারাও যখন ফোন ইউজ করে প্রচুর নোংরা করে দেয়, তো সেই বাচ্চা থাকলেও এইভাবে একটু ক্লিন করে নেবেন মাঝে মধ্যেই, তাহলে দেখবেন আপনাদের ফোন একেবারে পরিষ্কার চকচকে থাকবে, নতুনের মতো। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার ভিডিও কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো কোন জায়গা পর্যন্ত আমার ভিডিও পৌঁছাচ্ছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে ওয়াশ বেসিন। তো ওয়াশ বেসিনে দেখবেন, ওয়াশ বেসিনটা আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই যে কলটার মধ্যে না, এই যে জলের যেহেতু ইউজ হয় সবসময়, জলের একটা প্রচুর বাজে দাগ পড়ে যায়। তো সেই দাগ পড়লে এই কলটাকে দেখতে ভীষণ বাজে লাগে, যেহেতু ছোপ ছোপ দাগ। তাই যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে তারাও কিন্তু দেখে এটা আমাদের একটা খারাপ ইমপ্রেশন পড়বে। তাই আমরা এই নলগুলোকে কিভাবে পরিষ্কার করব, যে কোনো স্কচব্রাইট সার্ফ সাবান দিয়ে তো পরিষ্কার আমরা সবসময় করে নিই। তো এইভাবে একটু স্কচব্রাইটের সাহায্যে আমরা ডোলে পরিষ্কার করে নেব। দেখবেন যে জলের একটা আয়রনের যে একটা দাগ, সেই দাগটা উঠে যাবে। এইভাবে একটু ঘষে নিলে তাহলে যেখানে যে দাগ ছোপগুলো জেদি হয়ে আছে সেই জেদি দাগগুলোও কিন্তু উঠে যাবে। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমাদের কিন্তু স্কচব্রাইট দিয়ে ডলা হয়ে গেছে। ডলার পর এবার এটাকে আমরা জলে ধুয়ে, প্লেন জলে ধুয়ে নেব। ধোয়ার পর এটাকে কি করতে হবে, একটা যে কোনো নরম সুতির কাপড় দিয়ে এটাকে আমরা মুছে নেব। এবার বন্ধুরা, নরম সুতির কাপড় দিয়ে আমরা যখন এটাকে মুছে নেব, মোছার পর আমরা কি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এবার জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু স্কচব্রাইট দিয়ে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হোক আর ভিম লিকুইড দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে এটাই পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার করার পর একটা সুতির কাপড় দিয়ে এই কলটাকে আমি মুছে নিচ্ছি, একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে এমন একটা জিনিস দেব যার ফলে আমাদের আর এখানে যে জলের ছোপ ছোপ দাগ সেটা হবে না। দাগ না হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকোল তেল। তো নারকোল তেল 1 থেকে 2 ফোঁটা নারকোল তেল দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে পুরো নলের গায়ে আমি কিন্তু
এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে আবারও কিন্তু এটাকে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে আমাদের নলটা একদম পরিষ্কার চকচকে থাকবে, কোনো দাগ ছোপ কিছুই হবে না। তারপর আমি কিন্তু এটাকে মোছার পর এটা জল দিয়েও দেখিয়ে দেবো বন্ধুরা, কোনো জল এখানে দাঁড়াবে না। তো আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের যে ট্যাপগুলো আছে, যে জলের জায়গাগুলো সবসময় একটু পরিষ্কার করে নারকেল তেল দিয়ে রাখবেন, তাহলে দেখবেন জলটা দাঁড়াবেও না, যদিও দাঁড়ায় কিছুক্ষণের মধ্যে সে জলটা ঝরে পড়ে যাবে, জলের কোনো দাগ এখানে আর কিন্তু দেখতে পাবেন না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।